নমস্কার সবাইকে। তো আমাকে অনেকে কমেন্ট করে জানতে চাইছিল যে স্যার আমরা তো বিএড করলাম, তো এবার যে 2022-এ যে টেট এক্সামটা হয়েছিল ওইখানেও আমরা টেট কোয়ালিফাই করছি, তো এখন কই আমরা এইবার চাকরি কি পাবো, মানে টেট ওয়ানে প্রাইমারি টিচার। তো দেখো, সুপ্রিম কোর্ট থেকে একটা কেস হয়েছিল, তো ওই কেসের ইয়েতে বা যারা পিটিশন করছিল তার পরিপ্রেক্ষিতে রায় হলো যে যারা বিএড করে তারা প্রাইমারি টিচার মানে টেট ওয়ানে তারা বসতে পারতো না, বা তারা এই জবটা পাইতো না। তো স্পেশালি সেই যে ভার্ডিক্ট বা সেই রায় অনুযায়ী বা এনসিটি যে গাইডলাইন সেই অনুযায়ী আমাদের টিআরবিটিও কাজ করে। দেখো, টিআরবিটি কিন্তু সম্পূর্ণই এনসিটি মানে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন যে সংস্থা, ওনারা যে গাইডলাইন দিয়ে সেই মোতাবেক আমাদের টিআরবিটিও চলে। তো সুপ্রিম কোর্টও যা রায় এসে সেই এনসিটি তারা মানে এবং এনসিটি থেকে যা গাইডলাইন নেয় সেটা আমাদের টিআরবিটি মানে। তো এইভাবেই প্রসেসটা চলে। তো এইবার যে নিয়োগ হইব প্রায় 1500-র মতো যে নিয়োগের যে বিজ্ঞপ্তি বাই করছে আমাদের টিআরবিটি থেকে। সো টিআরবিটির মধ্যে কিন্তু একদম সম্পূর্ণ ক্লিয়ারভাবে লেখা আছে যে টেট ওয়ানে কে কে অ্যাপ্লাই করতে পারবো। মানে তুমি যদি বিএড করা থাকো তাহলে তুমি টেট ওয়ানে অ্যাপ্লাই করতে পারতা না, মানে প্রাইমারি টিচার লেগে তুমি অ্যাপ্লাই করতে পারতা না। 1 to 5 লেগে যে টিচার নিয়োগ হয় সেখানে তোমরা বিএড যারা তারা অ্যাপ্লাই করতে পারতা না। এবং যারা 2022-এ এক্সাম দিয়েছিল এবং এক্সাম কোয়ালিফাইও করছো তারা কিন্তু এবার সুযোগ দেওয়া হয়েছে, যেহেতু এনসিটি বা সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার সেটা মানতে বাধ্য টিআরবিটি। তো টিআরবিটি সেই মোতাবেক নোটিফিকেশন বাই করছে, কারণ টিআরবিটি কোনো নিজের থেকে কোনো ধরনের এলিজিবিলিটি বা কোনো ধরনের ল তৈরি করতে পারে না, সম্পূর্ণ তারা এনসিটির নিয়ম মোতাবেকই চলতে হয়। সেই দিকে লক্ষ্য রেখা এবার টিআরবিটি নোটিশ বাই করলো যে যারা বিএড করা তারা টেট ওয়ানে অ্যাপ্লাই করতে পারতো না। সেটা 2021 পর্যন্ত সেটা লাগু আছিল, মানে 2021-এও যারা কোয়ালিফাই করছিল বা নিয়োগ পাইছিল তারা কিন্তু বিএড করা এবং টেট ওয়ান কোয়ালিফাই করছিল, তখন তারা কিন্তু জব পাই গেছে। এবং সুপ্রিম কোর্টের সেই অর্ডারে সেটাও কোয়া আছে যে যারা নিয়োগ পাই গেছে তারা লাগে এটা মানে লাগু হইতো না। তো ব্যাপারটা হইলো গিয়া দেখো, 2021 পর্যন্ত যারা বিএড আছিল এবং তারা কিন্তু একটা 6 মাসের একটা ব্রিজ কোর্স, তো যখন বিএড কোর্সটা লাগু আছিল টেট ওয়ানের ক্ষেত্রে তখন কিন্তু একটা মানে কোর্স করতে হয়। বিএড করার পরও যখন জব পাওয়ার পরে 2 বছরের মধ্যে একটা 6 মাসের একটা কোর্স করা লাগে, যেটা হয়তো ব্রিজ কোর্স। ঠিক। তো এখন সুপ্রিম কোর্টের অর্ডার বা এনসিটি থেকে যে গাইডলাইন মোতাবেক যে আমাদের টিআরবিটি যে নোটিশ বাই করছে সেই নোটিশে বিএড যারা ক্যান্ডিডেট বা বিএড যারা কোর্স করছো তারা টেট ওয়ানে অ্যাপ্লাই করতে পারত না। ঠিক। তো এটা তোমার কোশ্চেন যারা করছিল বা এটা নিয়ে অনেক কনফিউশন আসলো, বা যারা বিএড করছো টেট ওয়ানের লেগে প্রিপেয়ার হইতেছো, তো টিআরবিটি যা এলিজিবিলিটি আছে সম্পূর্ণটা দেখার পর তোমরা টেট ওয়ানের লেগে প্রিপেয়ার হোক। ঠিক, কারণ নাহলে কি সময়টাই নষ্ট হইব। তো বিএড ক্যান্ডিডেট যারা তারা টেট ওয়ানে অ্যাপ্লাই করতে পারবা না, তোমরা লেগে অপশন আছে টেট টু, যেটা 6 to 8 লেগে শিক্ষক নিয়োগ হয় এলিমেন্টারি ডিপার্টমেন্টের জিটি পোস্ট, এবং তুমি জিটি যেটা ক্লাস 9-10 টিচার যে নিয়োগ হয় সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো সেকেন্ডারি। এবং হায়ার সেকেন্ডারি যেটা হয় তুমি বিএড বা এমএ থাকলে সেটা তুমি হায়ার সেকেন্ডারি মানে 11-12-এর যে পিজিটি পোস্টে লেগেও তুমি অ্যাপ্লাই করতে পারবা। আগে তোমরা 4টা পোস্টে লেগে অ্যাপ্লাই করতে পারতো, এখন সেটা 3টা হয়ে গেছে। টেট ওয়ান সেটা বিএড যারা তারা টেট ওয়ানে অ্যাপ্লাই করতে পারতো না, এখন তোমরা শুধু টেট টু এসটিজিটি সিলেকশন টেস্ট ফর যে গ্রাজুয়েট টিচার, আরেকটা হইব তোমার পিজিটি, হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েট টিচার। তো তোমরা এখন 3টা লাগে অ্যাপ্লাই করতে হবে। যারা বিএড করছো তারা টেট ওয়ানে পড়াশোনা করার আগে একবার টিআরবিটি ওয়েবসাইটে যাইবা, যে সমস্ত যে এলিজিবিলিটি আছে মানে ক্রাইটেরিয়া যে আছে কোয়ালিফিকেশনগুলো আছে সবাই একবার ভালোভাবে একবার পড়াশোনা মানে একবার দেখো যে কী কী ক্রাইটেরিয়া আছে, সেই মোতাবেক তোমার যদি এলিজিবিলিটি বা তুমি কোয়ালিফিকেশন থাকে তখনই তুমি প্রিপারেশন করো, হ্যাঁ, এক্সামের লেগে মানে টেট ওয়ান বা টেট টু। তোমার যা অনেকে দেখি বিএড করছে টেট ওয়ানের লেগে পড়াশোনা করেছে, কিন্তু আসলে এখন আর সেই সিস্টেমটা। এবারও আমি দেখলাম যে টেট ওয়ানে যে নিয়োগ হইতেছে সেখানে বিএড যারা তারা অ্যাপ্লাই করতে পারতেছে না, টেট টু এর ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। তো আশা করি এই যে কোশ্চেনটা তোমরা ক্লিয়ারিফিকেশন বা ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। তো নেক্সট যদি আরও কোশ্চেন থাকে তোমরা সবাই ভিডিওতে কমেন্ট করে রাখতে পারো, সেই কমেন্টের উপরে আমি আবার আনসার দেওয়ার চেষ্টা করবো। আমি এটার উপরে রিসার্চ করবো, অনেক কিছু জানার পরই তোমরা এই ব্যাপারগুলো আমার আনসার করতে হয়। ঠিক, তাহলে তোমাদের কনফিউশন থাকলে অবশ্যই আমার জানা। আরেকটা ব্যাপার, যারা 2022-এ ক্লিয়ার করছিলাম, সত্যি আমারও খুব কষ্ট হয়, কারণ একটা এক্সাম ক্লিয়ার করা যে করছে সে ব্যাপারটা জানে যে একটা এক্সাম ক্লিয়ার করা কত টাফ, বা এত কম্পিটিশনের সময় এত লং টাইম একটা স্টাডি করানো লাগে, মানে এত পরিশ্রম দিতে হয়। বিশেষ করে আমাদের যে টেট এক্সামগুলো হয় টিআরবিটির আন্ডারে যে টেট এক্সামগুলো হয় খুবই হার্ড হয়, খুবই হার্ড। দেখো 40-50 হাজার ক্যান্ডিডেট এক্সাম দেয়, সেখানে 300-400 ক্যান্ডিডেট কোয়ালিফাই করে, মানে এক্সামের লেভেলটা তোমরা আন্দাজ এমনিতেই করতে পারো। তার মধ্যে যদি আবার যারা বিএড আছে তারা যে টেট ওয়ানে অ্যাপ্লাই মানে টেট কোয়ালিফাই করেও যে টেট ওয়ানে অ্যাপ্লাই না করতে পারে, মানে টেট কোয়ালিফাই করছে টেট ওয়ান কোয়ালিফাই করছে, মানে তারপর যদি টেট ওয়ানে অ্যাপ্লাই না করতে তাহলে মনে কতটুকু কষ্ট হইতেছে স্বাভাবিক, এটা আমিও উপলব্ধি করতে পারি। কারণ একটা এক্সাম কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করা মানে চারটিখানি কথা না, মানে অনেক পরিশ্রমের দরকার। ঠিক না, যে সবাই যে কোয়ালিফাই করতে পারে তা না কিন্তু। তো ওই ব্যাপারটা আমারও খুব খারাপ লাগছে, যেহেতু উপর থেকে যেটি অর্ডার আছে বা যা গাইডলাইন আছে সেটা টিআরবিটি মানতে বাধ্য, কারণ টিআরবিটি থেকে নিজের থেকে কোনো ধরনের ল বা কোনো ধরনের কোয়ালিফিকেশন বা ক্রাইটেরিয়া তারা নিজের থেকে তৈরি করতে পারেন। সম্পূর্ণটা এনসিটি যা গাইডলাইন বা সুপ্রিম কোর্ট থেকে যাই কিছু গাইডলাইন আসছিল সেইভাবেই তারা তাদের এলিজিবিলিটি তারা তৈরি করে, বা যে কে কোন এক্সামটা দিতে পারবে সম্পূর্ণটা উপর থেকে যা অর্ডারে তাই তারা ইমপ্লিমেন্ট করতে বাধ্য। ঠিক, তাইলে তুমি কারোরই
ব্লেম করে তুমি এখানে পারতাম তুমি নেক্সট প্রিপারেশন নাও নেক্সট এক্সামে লেগে, যেহেতু তুমি বিএড করছো সামনে তো আবার এক্সাম আছে, হয়তো বা কিছুদিনের মধ্যে নোটিফিকেশান দিতে পারে, যদি বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে সেই ব্যাপারে নিউজ ছাপছে দেখলাম যে কিছুদিনের মধ্যে টেট এক্সামের যে নোটিফিকেশান আইতেও পারে। তো যারা বিএড করছো নিরাশা হয় না, হয়তো বা তুমি টেট 1 কোয়ালিফাই করছিলা কিন্তু সেটা তোমার ব্যাড লাক, যেহেতু ল এটা চেঞ্জ হয়ে যায় তাহলে কিছু করার নাই। বা সিটেটও যে এক্সাম হইতেছে সিটেটের ক্ষেত্রে সেমই যে গাইডলাইন সেম লাগু হয়ে গেছে, মানে যারা ডিএলএড করছে, ডিএলএড বা বিটিসি কোনো কোর্স বা বিএলএড বিএলএড কোর্স করছে তারাই কিন্তু টেট 1 এখন এলিজিবল। বা তাহলে এখন যারা টেট 1 লাইক প্রিপারেশন বা স্পেশালি যারা ডিএলএড করছো তাহলে কিন্তু একটা সুবর্ণ সুযোগ, তোমরা কম্পিটিশন কিন্তু অনেকটা কমে গেছে। ঠিক এই কথাটা করা ঠিক না, কিন্তু তোমাদের কিন্তু তারপর আমি কিন্তু তোমাদের যে কম্পিটিশন কমে গেছে মানে কি তোমরা পড়াশোনাতে একটু ঢিল দিবা তা না, কিন্তু কারণ ডিএলএড যারা করছে ডিএলএড করাও কিন্তু ক্যান্ডিডেট কিন্তু প্রচুর পরিমাণ আছে। আর টেট 1 এক্সামটা কিন্তু সবচেয়ে বেশি হার্ড হয় এবং এটাতেও কিন্তু কোয়ালিফাইটা খুব কম করে, এটা কিন্তু তোমরা জানার ব্যাপার। এবং মনে রাখবা টেট 2 এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পাস করে নেয় টেট 1 এর তুলনায়। তো কোনোভাবেই তোমরা পড়াতে যে একটু ঢিল দিবা সেরকমভাবে এটা যদি মাইনানো হইতো না, কারণ বিএড হয়তো বা তারা টেট 2 লেগে প্রিপারেশন নেবো, তাদের এসটিজিটি দিব, এসটিপিজিটি দিব, তারা কিন্তু 3টা স্কোপ। তো ডিএলএডটা কিন্তু মানে উপরে যেতে পারত না, এসটিজিটি এসটিপিজিটি যেত না। কিন্তু ডিএলএড তুমি যদি গ্রাজুয়েশন থাকো হয়তো বা টেট 2 দিতে পারবা, ডিএলএড থাকা সত্ত্বেও গ্রাজুয়েশন থাকলে তুমি টেট 2 দিতে পারবা, কিন্তু তোমাদের ওই দিকে স্কোপ কিন্তু কম। তো যারা বিএড কিন্তু অনেকটা 3টা এক্সাম দেওয়ার, তারা যদি এমএ থাকে তাহলে 3টা এক্সাম সে দিতে পারতেছে। আর ডিএলএড যারা শুধু 2টা এক্সাম, তার মানে তাদের এর মধ্যে কিন্তু টেট 1টা আছে এবং টেট 1 কিন্তু পোস্ট বেশি ত্রিপুরাতে। এবং টেট 1 যখন একজন জব পায় না তখন সে আবার ইন ফিউচারে সে যখন টেট 2 এক্সাম কোয়ালিফাই করে টেট 2 তে যায়, তাহলে কি টেট 1 এর ভ্যাকেন্সিটা আবার খালি হয়ে যায়। এই কারণে সুবর্ণ সুযোগ, যারা টেট কোয়ালিফাই মানে টেট 1টা স্পেশালি কোয়ালিফাই করবা তোমাদের কিন্তু জব পাওয়ার যে চান্সটা অনেকটা বেড়ে যায় টেট 2 এর তুলনায়। তুমি যদি 90 কাট অফও যদি ক্লিয়ার করো তারপর তোমার চান্স কিন্তু একদম বেশি থাকে। একজন টেট 2 তে 100 পাইলো তুমি 90 পেয়েছো, তো তোমার টেট 1 এ তুমি 90 পেয়েছো, তোমার চান্সটা বেশি থাকে, কারণ টেট 1 এ কোয়ালিফাই করার সংখ্যাটা একদম মিনিমাম থাকে, একদম মিনিমাম একটা ক্যান্ডিডেট থাকে। আরেকজন করছো স্যার আমি বর্তমানে বিএড সেকেন্ড সেমিস্টারে আমি কি 2 অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ তুমি এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবা, কিন্তু দেখো এটা একটা এপিয়ারিংয়ের একটা ব্যাপার আছে। হ্যাঁ ওই ব্যাপারটা অনেকে ক্লিয়ার না। দেখো যখন মানে একটা হচ্ছে গিয়া ডিএলএড কোর্স আর একটা বিএড কোর্স, এপিয়ারিং বা এপিআর কোন সময় কই যখন তুমি 3rd সেমিস্টার কমপ্লিট করে মানে 4th সেমিস্টারে আয়া পড়ছো, হ্যাঁ তখন তোমার এপিআর হিসেবে তোমার ধরা হয়। আর ডিএলএডের ক্ষেত্রে মানে সেকেন্ড ইয়ারে তুমি ফাইনাল এক্সামটা দিবা, ওই মোমেন্টে তোমার এপিয়ারিং হিসেবে গণ্য করা হয়। কিন্তু এইগুলো কিন্তু দেখে যে তুমি এবার মনে করো নোটিফিকেশন দিল, ঠিক আছে, এবার মনে করো 2 বছর বা 3 বছর পরে এক্সাম হইব, এরপরে তুমি বিএড এডমিট করে মানে এডমিশন করে তুমি কোর্স কমপ্লিট করেছো, তাইলে কিন্তু হইতো না। একটা টাইম পিরিয়ড থাকে যে যখন তুমি এক্সামটা কোয়ালিফাই করবা টেট 1 বা টেট 2, তখন কিন্তু ওই এক্সামের যে স্ক্রুটিনি হইব তখন কিন্তু তোমার মার্কশিট সার্টিফিকেট এগুলো সবগুলো কিন্তু দেখাইতে হইব। সবগুলো দেখাইতে হবে কোন সেশনে তুমি বিএড ডিলেট করছো, তারা কিন্তু ওইগুলো দেখে যে এক্সাম নোটিফিকেশন বা এক্সাম ডেট অনুযায়ী তুমি বিএডটা কখন করছো এটা কিন্তু তারা দেখে। এর মানে না তুমি মনে করো একজন হয়তো বা বিএড শুধু ফার্স্ট সেমিস্টারে এবার এক্সামে বইছে, মনে করো এবার টেটের নোটিফিকেশন টেটটাও তো একটু মনে করো একটু সময় গেল টেট হইতে, তখন সে বিএড করছে, এরকম হলে হইতো না। তোমার এপিয়ারিং পজিশনে থাকার সময় তোমার অ্যাপ্লাই করতে হইব। এই ব্যাপারটি তোমার 3rd বা 4th সেমিস্টারে থাকাতে তুমি যখন ফিল আপ করবা তখন কিন্তু তুমি ওইখানে এলিজিবল হিসাবে তোমার ধরা হইব, তখনই তুমি টেট কোয়ালিফাই করলে তুমি সার্টিফিকেট শো করতে হইব এবং যে মার্কশিট সেটা কিন্তু শো করতে হবে। ওই সময় কিন্তু তাদের হাতে দেখাইতে হইব। মানে তুমি যে মুখের কথা বলছো আমি কোয়ালিফাই বিএড রেজাল্ট দিলাইছি এই দিলাইছি, তারা মানতো না সেটা, তারা প্রুফ হিসাবে তারা সার্টিফিকেটটা দেখতে চায়, মার্কশিট এবং সার্টিফিকেট তারা দেখতে চায়। তাহলে যে কোশ্চেন করছিল কোশ্চেন আনসার আশা করি পাই গেছো। তো এরকমভাবে আমার কোশ্চেন করো। আর আরেকটা ব্যাপার কয়ে যাচ্ছি, যারা বিএড করে টেট 1 কোয়ালিফাই করছো তোমরা নিরাশ হয় না, আশা ছাড়ো না, কারণ টিআরবিটি যা পত্রিকা যা গাইডলাইনে তাই মানতে বাধ্য। তো টিআরবিটি কোনোভাবেই নিজের থেকে কোনো ধরনের সিস্টেম বা লাগু করতে পারে না। তো এই কারণেই কইছি যেহেতু তুমি বিএড তোমার কাছে অনেক স্কোপ আছে, এবারও তুমি এক্সাম দাও, এবার টেট 2তে এবার বসবা অবশ্যই। টেট 2 যেন একদম ভালো একটা স্কোর নিয়ে যেন তুমি কোয়ালিফাই করতে পারো, বা এসপিজিটি যখন হবে এটা তো কোয়ালিফাই যেন করতে পারো, পিজিটিতে এক্সাম হলে পিজিটিও যেন কোয়ালিফাই, তোমার কিন্তু স্কোপ অনেক বেশি। ঠিক তাহলে নিরাশ হয় না, আবার ট্রাই করো। আর যারা ডিএলএড তোমরাও কিন্তু হিউজ অপরচুনিটি, কারণ তোমরা কম্পিটিশনটা অনেকটা কমে গেছে, হ্যাঁ আগামীতে অনেকটা কমে গেছে, যেহেতু বিএড ক্যান্ডিডেট তোমাদের টেট 1-এ আইতে পারতো না। ঠিক আছে, এর কারণ এর মানেই না যে কম্পিটিশন কমে গেছে দেখে আমি অনেক কম পড়াশোনা করুম, তাইলে কিন্তু হইতো না। ঠিক তো সবাই প্রিপারেশনটা ভালোভাবে রাখো। আর যে এই কোশ্চেনটা করছিলাম সেই কোশ্চেনের আনসার আশা করি পাই গেছো। আরেকটা ব্যাপার হচ্ছে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, হ্যাঁ টিডি স্যার তাপসদেব 2.0, হ্যাঁ ওই চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ওইখানে ভিডিওগুলো খুব শর্টে এবং খুব ইনফরমেশন যেগুলো এইগুলি আমি রাখি, আর এক্সট্রা যে অনেক সময় ওইগুলো আমি কাট করে দিই। তো শর্ট টাইমে তোমরা ইউটিউবে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবা। ঠিক ইউটিউবে ভিডিওগুলো তোমরা দেখতে পারবা, তোমার ওইখানে স্পিড দিয়েও দেখতে পারবা 2x বা 1.5, যদি কারণ তারা ওরা থেকে 1.5 বা 2x দিয়েও তোমরা ওইখানে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবা, মানে তোমরা অনেক শর্ট টাইমে ওইখানে ভিডিওগুলো দেখতে পারবা। ওইখানে সবসময় ভিডিও থাকবো। তো অবশ্যই দেখা হইব নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলটা হচ্ছে টিডি স্যার তাপসদেব 2.0, ইউটিউবে সার্চ করে সবাই যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো। দেখা হইব নেক্সট ভিডিওতে।